সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। এই ক্রান্তিকালীন সময়ে তোমরা নিশ্চয়ই সরকারি নির্দেশনা মতো ঘরে অবস্থান করছো এবং সুস্থ আছো। ঘরে বসে তোমরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারো এবং তোমাদের পড়াশোনা সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বেদর রবীন্দ্র হাবিব স্যার এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দবির রহমান স্যার ই লার্নিং এর উপর গুরুত্ব আরোপ করেছেন। স্যারদের প্রত্যক্ষ নির্দেশনা এবং অনুপ্রেরণায় ইতিমধ্যে অনলাইন লাইভ ক্লাস নেওয়া হয়েছে এবং বিষয়ভিত্তিক ভিডিও লেকচার তৈরি করে কলেজের পেজে আপলোড করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা আমি আজকের এই ভিডিও লেকচারটি তৈরি করেছি। আজকের এই লেকচারে হিসাবে অর্থের পরিমাণ তত্ত্বটি আলোচনা করা হবে। যদিও এই লেকচারটি একাদশ শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে, তারপর এটি ডিগ্রি এবং অনার্সের মেয়েদের জন্য ফ্রুটফুল হবে বলে আমি আশা করি। চলো আমরা আলোচনা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনা করা হবে। আলোচনায় আমি মোহাম্মদ কামরুল আলম, প্রভাষক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের একটি সম্পর্ক রয়েছে। অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক নিয়ে ফিশার যে বক্তব্য প্রদান করেছেন তা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। ফিশার বলেছেন, অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পাবে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আবার বিপরীতক্রমে যদি অর্থের পরিমাণ কমে যায় তাহলে দাম স্তর কমে যাবে, অর্থের মূল্য বেড়ে যাবে। তো তত্ত্বটি ব্যাখ্যা করার আগে বা তত্ত্বটি ভালো করে বোঝার জন্য তোমাদের কিছু বিষয়ে ধারণা থাকতে হবে। বিষয়গুলো হচ্ছে অর্থের মূল্য, দাম স্তর, অর্থের প্রচলন গতি, অর্থের চাহিদা, অর্থের যোগান। অর্থের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিশারের এই তত্ত্বটি মূল বক্তব্য মূলত অর্থের মূল্যকে কেন্দ্র করে। অর্থাৎ ফিশারের তত্ত্বে অর্থের মূল্য কীভাবে নির্ধারিত হয় তাই মূলত ব্যাখ্যা করা হয়েছে। অর্থের মূল্য বলতে ক্রয় ক্ষমতাকে বোঝায়। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাই হলো অর্থের মূল্য। যেমন ধরো, তোমার পকেটে 100 টাকা আছে, তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে দেখলা প্রতি কেজি চালের দাম 50 টাকা। তুমি তোমার 100 টাকা দিয়ে 2 কেজি চাল কিনতে পারবা, কারণ প্রতি কেজি চালের দাম 50 টাকা। তুমি 100 টাকা দিয়ে 2 কেজি চাল কিনতে পারলা, এটাই অর্থের ক্রয় ক্ষমতা, অর্থাৎ এটাই 100 টাকার মূল্য। অর্থাৎ 100 টাকার মূল্য 2 কেজি চাল। এখন ধরা যাক চালের দাম বেড়ে গিয়েছে, বেড়ে 80 টাকা হয়েছে, তোমার পকেটে টাকা ওই 100 টাকাই আছে। এখন তুমি কি 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কি তুমি একই পরিমাণ চাল পাবে? অবশ্যই চাল পাবে না, কারণ চালের দাম বেড়ে গিয়েছে। তুমি 100 টাকা দিয়ে এখন সর্বোচ্চ 1 কেজি 250 গ্রাম চাল পাবে। দেখো, দাম বেড়ে যাওয়ার কারণে অর্থের মূল্য কমে গিয়েছে। অর্থের মূল্য কমে গিয়েছে কীভাবে? চালের পরিমাণ কমে গিয়েছে। আগে 100 টাকা দিয়ে তুমি 2 কেজি চাল পেতে, এখন 100 টাকা দিয়ে পাচ্ছ 1 কেজি 250 গ্রাম। আবার বিপরীতক্রমে যদি দেখো চালের দাম কমে 25 টাকা কেজি হয়েছে, সেই ক্ষেত্রে তুমি 100 টাকা দিয়ে 4 কেজি চাল কিনতে পারবা। এই ক্ষেত্রে দেখো 100 টাকার ক্রয় ক্ষমতা, অর্থাৎ 100 টাকার মূল্য বেড়ে গিয়েছে। প্রথমে তুমি 100 টাকা দিয়ে পেতে 2 কেজি চাল, দাম বেড়ে যাওয়ার পর তুমি 100 টাকা দিয়ে পাচ্ছিলে 1 কেজি 250 গ্রাম চাল। আবার চালের দাম কমে যায়,
তুমি 100 টাকা দিয়ে পাচ্ছিলে 4 কেজি চাল। দেখো তোমার টাকার পরিমাণ ঠিকই আছে, কিন্তু তোমার পণ্যের পরিমাণ কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে পণ্যের পরিমাণ বেড়ে যাওয়া, কমে যাওয়াই মূলত অর্থের মূল্য কমে যাওয়া বা বেড়ে যাওয়া। অর্থের মূল্য নির্ণয়ের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1 বাই দাম স্তর, অর্থাৎ 1 বাই পি। আমরা যদি পির মান জানি তাহলে আমরা অনায়াসে ভ্যালু অফ মানির মান বের করতে পারবো। আমরা এই আগের উদাহরণটা একটু ব্যবহার করি। এখানে প্রথম অবস্থায় পি ছিল 50, তাহলে এই ক্ষেত্রে ভ্যালু অফ মানি হবে 1 বাই 50 বা 1 বাই 50, অর্থাৎ 0.02। যখন দাম 50 তখন তোমার ভ্যালু অফ মানি অর্থাৎ 1 টাকার মূল্য হচ্ছে 0.02 কেজি চাল বা 20 গ্রাম চাল। আবার যখন P ইকুয়াল টু 80, P ইকুয়াল টু 80, তখন ভ্যালু অফ মানি ইকুয়াল টু 0.0125। সরি, বাংলা ইংলিশ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ক্ষেত্রে চালের দাম যখন 80 টাকা তখন 1 টাকার মূল্য হচ্ছে 0.0125 বা 12.5 গ্রাম চালের সমান। আর পি যখন বা দাম স্তর যখন 25 তখন ভ্যালু অফ মানি 1 বাই 25, 0.04। অর্থাৎ এখানে 1 টাকার মূল্য হচ্ছে 0.04, অর্থাৎ 1 টাকার মূল্য 40 গ্রাম চালের সমান। দাম স্তর সহজভাবে বললে ক্রয় বিক্রয়যোগ্য সকল দ্রব্য ও সেবার গড় দামকে দাম স্তর বলে। মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন চ্যাপ্টারে দাম স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আমরা সেখানে দাম স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত এখন জেনে রাখো, ক্রয় বিক্রয়যোগ্য সকল দ্রব্য সেবার গড় দামকে দাম স্তর বলে। অর্থের প্রচলন গতি, ভেলোসিটি অফ মানি। নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা যতবার হাত বদল হয় তাকে অর্থের প্রচলন গতি বলে। যেমন ধরো, তুমি ভালো রেজাল্ট করার কারণে 1000 টাকার শিক্ষাবৃত্তি পেলে। তুমি সেই 1000 টাকা দিয়ে বই দোকান থেকে বই ক্রয় করলে। টাকাটা হাত বদল হয়ে তোমার কাছ থেকে বইয়ের দোকানদারের কাছে চলে গেল। বইয়ের দোকানদার সেই 1000 টাকা দিয়ে তার মেয়ের জন্য ফলের দোকান থেকে ফল ক্রয় করলো। তোমার পিতৃর সেই 1000 টাকা তোমার কাছ থেকে ফলওয়ালার কাছে পৌঁছাতে 3 বার হাত বদল হলো। অর্থাৎ প্রথমে তুমি 1000 টাকাটার মালিক ছিলে,
তখন টাকাটা তোমার কাছে ছিল, তোমার হাত থেকে টাকাটা চলে গেল ফলের দোকানদারের কাছে, সরি, টাকাটা চলে গেল বইয়ের দোকানদারের কাছে, বইয়ের দোকানদারের কাছ থেকে টাকাটা পরে চলে গেল ফলের দোকানদারের কাছে। অর্থাৎ এই 1,000 টাকার নোটটাই 3 বার হাত বদল হলো। এই যে 3 বার হাত বদল হলো, এটাকেই বলা হয় অর্থের প্রচলন গতি বা ভ্যালোসিটি অফ মানি। অর্থের প্রচলন গতির কারণেই নির্দিষ্ট পরিমাণ টাকা গুণিতক হয়ে যায়। যেমন দেখো এখানে 1,000 টাকা 3 বার হাত বদল হওয়ার কারণে 3,000 টাকার কাজ করেছে। অর্থের চাহিদা, অর্থের চাহিদা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা একভাবে সংজ্ঞায়িত করেছেন, কেইনসিয়ান ইকোনমিস্টরা একভাবে সংজ্ঞায়িত করেছেন, পোস্ট কেইনসিয়ান আরেকভাবে করেছেন। আমরা যেহেতু ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব আলোচনা করছি, আমরা এখানে ফিশার অর্থাৎ অর্থের ক্লাসিক্যাল সংজ্ঞাটাকে নিয়ে আলোচনা করব। একটি নির্দিষ্ট সময়ে দ্রব্য ও সেবা ক্রয় করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তাকেই অর্থের চাহিদা বলে। যেমন আমি আজকে বাজারে যাব, বাজারে গিয়ে চাল কিনব, চালের দাম যদি প্রতি কেজি চালের দাম যদি 50 টাকা হয়, তাহলে আমার 1 কেজি চাল যদি কিনতে হয়, তাহলে আমার অর্থের চাহিদা হচ্ছে 50 টাকা। যদি চালের দাম 500 টাকা কেজি হয়, আমার 1 কেজি চাল দরকার, এই ক্ষেত্রে আমার অর্থের চাহিদা 500 টাকা। আমার যদি 2 কেজি চাল প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার অর্থের প্রয়োজন 1,000 টাকা। এই যে আমার অর্থের প্রয়োজন 1,000, এই চাহিদাটা, এটাকেই বলা হয় অর্থের চাহিদা। অর্থনীতি শুধুমাত্র আমি একাই থাকবো না, আরও অনেকেই থাকবে, তো সকলকে নিয়েই, অর্থাৎ অর্থনীতিতে যারা বিদ্যমান সকলের অর্থের চাহিদার যোগফলকে অর্থের মোট চাহিদা বলা হয়। জনগণের প্রয়োজনীয় দ্রব্য সেবা করার জন্য যে পরিমাণ অর্থের দরকার, সেই পরিমাণ অর্থকে অর্থের মোট চাহিদা বলা হয়। জনগণের যদি টি পরিমাণ দ্রব্য সেবা সামগ্রীর প্রয়োজন হয় এবং সেগুলো গড় দাম পি হয়, তাহলে অর্থের মোট চাহিদা পি ইন্টু টি। অর্থের যোগান, অর্থের যোগানও বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা এখানে ফিশারের সংজ্ঞাটা আলোচনা করব। কোনো নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থের যোগান বলে। প্রচলিত অর্থের পরিমাণকে অর্থের প্রচলন গতি দিয়ে গুণ করলে অর্থের মোট যোগান পাওয়া যায়। প্রচলিত অর্থের পরিমাণ এম এবং অর্থের প্রচলন গতি ভি হলে অর্থের মোট যোগান হবে অর্থের পরিমাণ ইন্টু প্রচলন গতি, অর্থাৎ এম ইন্টু ভি। আমরা এখন ফিশারের মূল বক্তব্য জানব। আমরা এতক্ষণ যেটা জানলাম সেগুলো ফিশারের মূল বক্তব্য বা ফিশারের বক্তব্য বোঝার জন্য সহায়ক হবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ অর্থের প্রচলন গতি এবং ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সেবার পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হয় সমানুপাতিক, কিন্তু অর্থের মূল্যের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভ্যালোসিটি অফ মানি এবং ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ যদি স্থির থাকে, সেই ক্ষেত্রে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আবার অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে যাবে, অর্থের মূল্য বেড়ে যাবে। অর্থাৎ অর্থের পরিমাণ এবং প্রাইস, অর্থাৎ দামের সহমুখী সম্পর্ক
এবং ভ্যালু অফ মানির বিপরীতমুখী সম্পর্ক। অর্থের পরিমাণ বাড়বে, দাম স্তরও বাড়বে, কিন্তু ভ্যালু অফ মানি কমে যাবে। অর্থের পরিমাণ যদি বেড়ে দ্বিগুণ হয়, দাম স্তর বেড়ে দ্বিগুণ হবে, অর্থের মূল্য কমে অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ যদি কমে অর্ধেক হয়, দাম স্তর কমে অর্ধেক হবে, কিন্তু অর্থের মূল্য বেড়ে দ্বিগুণ হবে। দেখা যাচ্ছে অর্থের পরিমাণ এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক। আমরা এই জিনিসটা সামনে 2 স্লাইড পরে গিয়ে আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে করব, তখন জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব কয়েকটি অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত। শর্তগুলো হচ্ছে: অর্থের প্রচলন গতি ভি স্থির, ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ স্থির, অর্থাৎ অর্থনীতিতে টাকার বিনিময়ে লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ স্থির। অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি অর্থের 4টি ফাংশন আছে, অর্থাৎ 4টি কার্যাবলী আছে। অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, অর্থ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে এবং অর্থ ঋণের ভিত্তি হিসেবে কাজ করে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে অর্থের বাকি 3টা কার্যাবলীকে অগ্রাহ্য করা হয়েছে। অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত বা কাজ করে, এটাই ধরে নেওয়া হয়েছে। অর্থনীতি পূর্ণনিয়োগ অবস্থায় থাকবে, অর্থাৎ অর্থনীতিতে যে সকল রিসোর্স থাকবে, সম্পদ থাকবে, সব উৎপাদন কাজে নিয়োজিত থাকবে, কোনো সম্পদই আইডিয়াল অবস্থায় থাকবে না। অর্থের চাহিদা ও যোগান সবসময় ভারসাম্য অবস্থায় থাকবে। অধ্যাপক ফিশার তার তথ্যে অর্থের চাহিদা ও যোগানের মাধ্যমে দাম স্তর নির্ণয় করেন এবং অর্থের পরিমাণ, দাম স্তর ও অর্থের মূল্যের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করেন। তার মতে অর্থের মোট চাহিদা ও যোগান সবসময় সমান থাকে, অর্থাৎ অর্থের মোট চাহিদা P = MV। আমরা জানি অর্থের মাধ্যমে লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণকে তার গড় দাম দিয়ে গুণ করলে অর্থের মোট চাহিদা পাওয়া যায়। আবার অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের পরিমাণকে ভ্যালোসিটি অফ মানি দ্বারা গুণ করলে অর্থের মোট যোগান পাওয়া যায়। ফিশারের মতে অর্থের মোট চাহিদা সবসময় অর্থের মোট যোগানের সমান হবে, অর্থাৎ P = MV হবে। এই সমীকরণ থেকে আমরা দাম স্তরের মান নির্ণয় করতে পারব। প্রথম দিকে ফিশার তার সমীকরণে ব্যাংক সৃষ্ট অর্থ বিবেচনা করেননি। পরবর্তীতে সমীকরণে ব্যাংক সৃষ্ট অর্থ বিবেচনা করা হয়। সংশোধিত সমীকরণটি হচ্ছে নিম্নরূপ: PT = MV + M'(V'). সুপ্রিয় শিক্ষার্থী, টেকনিক্যাল প্রবলেমের কারণে পরবর্তী ইকুয়েশনটি এখানে আসেনি, আমি এখানে লিখে দিচ্ছি।
লেখা হয়েছে যে পি ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড টি। এই সমীকরণ, এটাকে আমি সঙ্গে নাম্বার দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এই সমীকরণেও যদি আমার সকল মানগুলো জানা থাকে, সেই মানগুলোর সাপেক্ষে আমি দামি স্তর অর্থাৎ পি এর মান নির্ণয় করতে পারবো। দুই নাম্বার অথবা 3 নাম্বার সমীকরণ থেকে প্রাপ্ত পি এর মান যদি আমরা 1 নাম্বার সমীকরণ অর্থাৎ ভিএম ইকুয়াল টু 1/p এই সমীকরণে বসাই, তাহলে আমরা অর্থের মূল্য পরিমাপ করতে পারবো। দেখা যায় অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমানুপাতিক সম্পর্ক রয়েছে, কিন্তু অর্থের মূল্যের সাথে রয়েছে ব্যস্তানুপাতিক, যা ফিশারের সমীকরণের মূল বক্তব্য। আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব। এই উদাহরণের মাধ্যমে আশা করি তথ্যটি তোমরা ভালোভাবে বুঝতে পারবা, আয়ত্ত করতে পারবে। প্রথমে আমরা ধরে নেই এখানে একটি প্রাইম দেওয়া হয় নাই, এখানে একটি প্রাইম হবে এম এর উপর। অর্থের প্রাথমিক পরিমাণ 100, ব্যাংকসৃষ্ট অর্থের পরিমাণ 100। ফিশারের সমীকরণে ধরে নেওয়া হয় ভ্যালোসিটি অফ স্থির, ভ্যালোসিটি অফ ব্যাংক ক্রিয়েটেড মানি সেটাও স্থির, এবং লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণও স্থির। এখানে ভ্যালোসিটি অফ মানি 5, ব্যাংকসৃষ্ট অর্থের ভ্যালোসিটি অফ মানি 5, এবং লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণ 10 ধরা হয়েছে, 10 ধরা হয়েছে। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা দাম স্তর বের করতে পারবো। দেখো, এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা পি এর মান পাচ্ছি 100। এই পি এর মান যখন আমরা ভ্যালু অফ মানি এই ইকুয়েশনে বা এই সূত্রে বসাবো, তাহলে আমরা ভ্যালু অফ মানির মান পেয়ে যাবো। এই ক্ষেত্রে দেখো ভ্যালু অফ মানির মান 0.01। এখন ধরি অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থের পরিমাণ 1 নম্বরে প্রথমে ছিল 100, যেহেতু বেড়ে দ্বিগুণ হয়েছে এখন হয়েছে 200, এটাও 200। আর ফিশারের সমীকরণ অনুযায়ী ভ্যালোসিটি অফ মানি স্থির এবং পণ্যের পরিমাণ স্থির। যেহেতু ভ্যালোসিটি এগুলো স্থির, তাই মানগুলো আগের মানই থাকবে। এই মানগুলো আমরা এখন এই সমীকরণে বসালে আমরা দেখতে পারবো পি এর মান বের হয়েছে। এই ক্ষেত্রে পি এর মান 200। তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো অর্থের পরিমাণ বেড়ে হয়েছে দ্বিগুণ, দাম স্তর বেগে দ্বিগুণ হয়েছে। অর্থের পরিমাণ আগে 100 ছিল, পরবর্তীতে হয়েছে 200। দাম স্তরও প্রথমে ছিল 100, পরবর্তীতে বের হয়েছে 200। এখন দেখি আমরা
অর্থের মূল্যের কী অবস্থা। পি এর মান যখন আমরা এখানে বসাবো তখন আমরা পাচ্ছি 0.005। দেখো অর্থের মূল্য কিন্তু অর্ধেক হয়েছে, আগে ছিল 0.01, এখন হয়েছে 0.005, অর্থাৎ মূল্য কমে গিয়েছে, অর্থের মূল্য কমে গিয়েছে, অর্থাৎ অর্থের পরিমাণ বেড়েছে, দাম স্তর বেড়েছে, মূল্য আগের তুলনায় অর্ধেক হয়েছে, অর্থের মূল্য আগের তুলনায় অর্ধেক হয়েছে। এখন যদি আমরা ধরে নেই অর্থের পরিমাণ প্রাথমিক অবস্থা থেকে অর্ধেক হয়েছে, এটা অর্ধেক, অর্থাৎ প্রথমে ছিল অর্থের পরিমাণ 100, এখন হয়েছে 50, মানে অর্ধেক। ভেলোসিটি অফ মানি স্থির, পণ্যের পরিমাণ স্থির। ব্যাংক সৃষ্ট অর্থ বেড়ে দ্বিগুণ হয়েছে, ব্যাংক সৃষ্ট অর্থ কমে অর্ধেক হয়েছে, অর্থাৎ অর্থের পরিমাণ কমে অর্ধেক হয়েছে। প্রথমে ছিল 100, কমে 50 হয়েছে, প্রথমে ছিল 100, কমে 50 হয়েছে। এখন আমরা এই মানগুলো সমীকরণে বসিয়ে পাই 50। দেখো প্রথমে ছিল দাম স্তর 100, অর্থের পরিমাণ অর্ধেক করে দেওয়ার কারণে দাম স্তরও অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু অর্থের মূল্য বেড়ে গিয়েছে। পি এর মান যখন আমরা এই সমীকরণে বসাবো তখন দেখো এটা হয়েছে 0.02, যা 0.01-এর দ্বিগুণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হচ্ছে, অর্থের মূল্য অর্ধেক হয়ে যাচ্ছে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থের মূল্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই গাণিতিক উদাহরণ থেকে বুঝতে পারলাম ফিশারের সমীকরণ অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, কিন্তু অর্থের মূল্য কমবে। শিক্ষার্থীরা, পূর্বে যে অঙ্কটি করেছি, গাণিতিক উদাহরণ দিয়েছি, এই উদাহরণের সাপেক্ষে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে। প্রথম চিত্রে, উপরের চিত্রটিতে ভূমি অক্ষে অর্থের পরিমাণ নির্দেশিত হয়েছে, লম্ব অক্ষে দাম স্তর নির্দেশিত হয়েছে। অর্থের পরিমাণ যখন 50, দাম স্তরও 50, অর্থের পরিমাণ যখন 100, দাম স্তরও 100, অর্থের পরিমাণ যখন 200, দাম স্তর তখন 200। অর্থের পরিমাণ এবং দাম স্তর এই পয়েন্টগুলো যোগ করলে এই রেখাটি পাওয়া যায়, আর এই রেখাটি হচ্ছে 45 ডিগ্রি রেখা, 45 ডিগ্রি কোণের একটি রেখা, বাহু। অর্থাৎ এই রেখার প্রত্যেকটি বিন্দু থেকে এম এবং পি এর দূরত্ব সমান, অর্থাৎ এম ইকুয়াল টু পি। নিচের চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ নির্দেশিত হয়েছে, লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশিত হয়েছে। অর্থের পরিমাণ যখন 50, অর্থের মূল্য তখন 0,
0.02। অর্থের পরিমাণ যখন বেড়ে দ্বিগুণ হচ্ছে, অর্থের মূল্য কমে অর্ধেক হয়েছে। অর্থের মূল্য যখন বেড়ে 100 থেকে 200 হয়েছে, দ্বিগুণ হয়েছে, অর্থের মূল্য অর্ধেক কমে গিয়েছে। অর্থাৎ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি অর্থের পরিমাণের সাথে দাম স্তরের একটি সহমুখী সম্পর্ক এবং অর্থের পরিমাণ এবং দাম স্তরের সাথে অর্থের মূল্য একটি বিপরীতমুখী সম্পর্ক। ফিশারের তত্ত্বের কিছু সমালোচনা আছে। সমালোচনাগুলো হচ্ছে অবাস্তব অনুমান। ফিশারের তত্ত্বে ধরে নেওয়া হয়েছে ভেলোসিটি অফ ভি প্রাইম অ্যান্ড টি, অর্থাৎ লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণ স্থির। কিন্তু বাস্তবে এটা ঘটে না। ভেলোসিটি অফ মানি, লেনদেনযোগ্য পণ্যের পরিমাণ, এটি সবসময় বাড়ে কমে। ফিশার তত্ত্বে ধরে নেওয়া হয়েছে ভেলোসিটি অফ মানি, লেনদেনযোগ্য দ্রব্যের পরিমাণ স্থির এবং এগুলো ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু বাস্তবে কোনো কিছুই ইন্ডিপেন্ডেন্ট না। একটি জিনিস আরেকটি জিনিসের দ্বারা প্রভাবিত হয়। যেমন অর্থের পরিমাণ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই ভেলোসিটি অফ মানি বেড়ে যাবে। ভেলোসিটি অফ মানি কখনোই স্থির থাকবে না। অর্থের পরিমাণ বেড়ে গেলে দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বেড়ে গেলে জনগণ জিনিসপত্রের দাম আরও বাড়তে পারে, এই আশঙ্কায় দ্রব্য সামগ্রিক ক্রয়ের পরিমাণও বাড়িয়ে দেয়, যার ফলে ভেলোসিটি অফ মানি বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে ভি স্থির নয়, টি স্থির নয়, এবং ভিওটি এম এর উপর নির্ভর করছে। অন্যভাবে বলা যায় টি এবং ভি এর উপরও এম নির্ভরশীল। তাই বলা যাচ্ছে যে কোনো ভেরিয়েবলই স্বাধীন না। অর্থ শুধু বিনিময়ের মাধ্যম নয়। ফিশার ধরে নিয়েছেন অর্থ শুধুই মাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, কোনো প্রকার অর্থ সঞ্চয় হিসেবে রাখা যাবে না। অর্থাৎ অর্থ যে সঞ্চয়ের বাহন, এই জিনিসটা টোটালি ইগনোর করা হয়েছে, যা ফিশারের তত্ত্বের অন্যতম ত্রুটি। অর্থনীতি পুনর্নিয়োগ অবস্থায় থাকে না। ফিশার ধরে নিয়েছেন অর্থনীতি সবসময় পুনর্নিয়োগ অবস্থায় থাকবে, কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে পৃথিবীর কোনো দেশের বা পৃথিবীর কোনো অর্থনীতিতেই পুনর্নিয়োগ অবস্থায় বিরাজমান থাকে না। অর্থাৎ সকল রিসোর্স উৎপাদন কাজে নিয়োজিত থাকে না, কিছু না কিছু রিসোর্স আইডেল অবস্থায় থাকে। তাই অর্থনীতি কখনো পুনর্নিয়োগ অবস্থায় থাকে না, এটা একটি অবাস্তব। দাম স্তর বৃদ্ধি অন্যান্য কারণসমূহ অগ্রাহ্য করা হয়েছে। ফিশারের মতে শুধুমাত্র অর্থের পরিমাণই দাম স্তর বৃদ্ধির কারণ, কিন্তু আদতে তা সত্য নয়। জনসংখ্যা বৃদ্ধি, ভোগ বৃদ্ধি, সঞ্চয়, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি কারণেও দাম স্তর বৃদ্ধি পেতে পারে। ফিশারের সমালোচনা থাকা সত্ত্বেও এটি একটি ঐতিহাসিক সত্য যে অর্থের যোগান বাড়লে দাম বাড়ে এবং দাম বাড়ার কারণে
অর্থের মূল্য কমে যায়, যা খুবই বাস্তব একটি বিষয়, যা আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পারবো। তোমরা দেখবা ঈদের সময় বাজারে অর্থের পরিমাণ বেড়ে যায়। অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দামও কিন্তু বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুটো প্রশ্ন আছে, ক্রিয়েটিভ কোশ্চেন। তোমরা যদি তথ্যটি বুঝে থাকো, তোমরা সহজেই এই প্রশ্ন দুটির উত্তর দিতে সক্ষম হবে। তারপর যদি তোমরা না পারো, তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যা জানাতে পারো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বাসায় বসে বেশি বেশি করে পড়াশোনা করবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।